নমস্কার, ইউএসবি ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আজকের এই অনুষ্ঠানটি আমি সঞ্চালনার দায়িত্বে থাকবো। হার্টের অসুখ বা হার্ট ডিজিজ সারা বিশ্ব জুড়ে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। বলা যায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই হার্টের অসুখে আক্রান্ত রোগের সংখ্যা রয়েছে, আর তাই হয়তো এই অসুখ ধীরে ধীরে হলেও মহামারীর আকার নিচ্ছে। আমাদের আজকের এই ওয়েবিনারে আলোচনার বিষয়ও কিন্তু হচ্ছে হার্ট টক, আর ড্রিপ ড্রাইভ ইনটু হার্ট ওয়েলনেস। এবং হৃদয়কে সুন্দর রাখতে, সুস্থ রাখতে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এটা বলতে পারে। এই প্রচেষ্টার জন্য আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের কলকাতার শহরের দুজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞকে, যাদের সঙ্গে আমাদের আলোচনা চলবে। কিন্তু তার আগে অবশ্যই এটা জেনে রাখতে হবে যে সারা বিশ্ব জুড়ে কেন এই হার্টের অসুখ এতটা অ্যালার্মিং সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। তার একটা অন্যতম কারণ হলো পরিবেশগত পরিবর্তন, সেই সঙ্গে আমাদের জীবনশৈলীর পরিবর্তন। তাই লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু হার্টের অসুখের উপর ভীষণ রকম ভাবে প্রভাব ফেলছে ইদানিংকালে। এর পাশাপাশি কোভিড পরবর্তী সময়ও কিন্তু আমরা দেখেছি উল্লেখযোগ্য হারে বেড়েছে হার্টের অসুখের প্রবণতা মানুষের মধ্যে। 1990-তে প্রায় 12.5 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হতেন। 2022-এ এসে সেই সংখ্যাটাই কিন্তু দাঁড়িয়েছে অলমোস্ট 20 মিলিয়নে। অর্থাৎ বুঝতেই পারছেন এবারে কিন্তু সাবধান হওয়ার একেবারে সঠিক সময়। তাই আজকের আমাদের এই আলোচনায় যাদের আমরা সঙ্গে পেয়েছি তাদের আমরা স্বাগত জানাই। কলকাতা শহরের দুজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি রূপে কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানি ফ্রম আর.এন. Tagore ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, এবং আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ডক্টর রানা রাঠোর রয়, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফ্রম মেডিকা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের দুজন বিশিষ্ট অতিথিকে, যাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের এই আলোচনা সভা। তাই আর সময় নষ্ট না করে আসুন প্রথমে ডক্টর রয়ের কাছে পৌঁছে যাই। এবং স্যারকে আমার প্রথম যে প্রশ্নটা করার রয়েছে সেটা হলো, আমরা হৃদরোগে আক্রান্তের সংখ্যাটা মূলত ক্রমবর্ধমান হারে বাড়তে দেখছি যে সকল জায়গায়, তার মধ্যে মিডল এশিয়া তো ডেফিনেটলি রয়েছে, রয়েছে ইস্ট ইউরোপ, রয়েছে নর্থ আফ্রিকার মতন জায়গা। তো মূলত আজকে এশিয়ান কান্ট্রির কথা বলবো, ভারতবর্ষের কথা বলবো। এখানে যে কি ধরনের হার্টের অসুখ আমরা মূলত দেখতে পাই এবং সেটা কাদের মধ্যে আমরা বেশি দেখতে পাই, সেটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমাদের যদি আমরা ভারতবর্ষের চিন্তা ভাবনা করি হার্ট ডিজিজের পরিপ্রেক্ষে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যে হার্টের প্রবলেম হচ্ছে এটাকে যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে কম্পেয়ার করি, তাহলে আমাদের ভারতবর্ষে একটু কম বয়সে হার্টের প্রবলেম হচ্ছে, আর যে প্রবলেমগুলো হচ্ছে বেশি সিভিয়ার হচ্ছে ইন কম্পারিজন টু ওয়েস্টার্ন কান্ট্রিজ। আর যে মর্টালিটি মানে মৃত্যু দরটা, যে হার্টের জন্য যে মৃত্যু দর আমাদের দেশে কিন্তু ওয়েস্টার্ন পপুলেশন থেকে বেশি হচ্ছে। তাহলে আমাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের দেশে কেন আর্লি এজে হার্টের প্রবলেম হচ্ছে, এত সিভিয়ার কেন হচ্ছে, আর এত মর্টালিটি কেন বাড়ছে। আমরা সবাই কিছু কিছু জিনিস জানি যে হার্টের কারণগুলো কি, হার্ট ডিজিজের কারণগুলোর মধ্যে যেমন একটা খুব মহত্বপূর্ণ কারণ হচ্ছে ব্লাড সুগার। যাদের হাই ব্লাড সুগার আছে, যাদেরকে আমরা ডায়াবেটিস বলি। সেকেন্ড হচ্ছে ব্লাড প্রেসার, যাদের হাই উচ্চ রক্তচাপ। থার্ড হচ্ছে স্মোকিং, ধূম্রপান। আর হচ্ছে ডিসলিপিডিমিয়া, মানে আমাদের ব্লাড লেভেলের কোলেস্ট্রলের পরিমাণ কি আছে। আমাদেরকে জানতে হবে যে কোলেস্ট্রল মধ্যে দুটা কোলেস্ট্রল, একটা হচ্ছে গুড কোলেস্ট্রল, একটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। গুড কোলেস্ট্রলের মধ্যে আসছে যাদেরকে আমরা বলি এইচডিএল, ব্যাড কোলেস্ট্রলকে বলি আমরা এলডিএল এন্ড ট্রাইগ্লিসারাইড। যাদের শরীরে এলডিএল কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড মাত্রা বেশি থাকে তাদের কিন্তু হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। এর আরো কিছু কারণ আছে, যেমন ওবেসিটি একটা খুব ইম্পর্টেন্ট কারণ। ওবেসিটির মধ্যে একটা জিনিস দেখতে হবে যে আমরা যদি এই ওবেসিটিটাকে ওয়েস্টার্ন পপুলেশন থেকে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের যেটা ওবেসিটি হয় সেটাকে বলি সেন্ট্রাল ওবেসিটি, অ্যাবডোমিনাল ওবেসিটি। আর ওদের যে ওবেসিটি হয় সেটা জেনারেলাইজড ওবেসিটি। এই সেন্ট্রাল ওবেসিটি, যে অ্যাবডোমিনাল ওবেসিটি, এটা কিন্তু হার্টের ডিজিজের জন্য বেশি খতরনাক। আর হচ্ছে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা জীবনশৈলী যদি আমরা দেখি তাহলে আমাদের লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমরা খুব বেশি এক্সারসাইজটাকে গুরুত্ব দিই না আমরা। আর হচ্ছে সাইকোসোশ্যাল স্ট্রেস, আমাদের পার্টিকুলারলি ইয়াং পপুলেশনটাকে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাদের কিন্তু সাইকোসোশ্যাল স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি।
এরপরে অনেকগুলো আরো কিছু কারণ আছে, যেমন স্মোকিং। স্মোকিং যেটা আমরা বললাম আগে, তাদের মধ্যে কিন্তু কিছু কিছু হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, কিছু হচ্ছে প্যাসিভ স্মোকিং। তো বোথ আর ডেঞ্জারাস। এর সঙ্গে আর কিছু কিছু আছে আমাদের, যেমন ডায়েটারি হ্যাবিটস। যেমন আমরা কি করি, আমাদের খাবার মধ্যে কিন্তু খুব যেটা আমরা ভেজিটেবলস প্লাস হচ্ছে ফ্রুটস এর পরিমাণটা খুব বেশি থাকে না কিন্তু। আর হার্টের জন্য আমরা যেটা বেশি পরিমাণে আমাদের খাদ্যের মধ্যে থাকে সেটা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেটস। ফ্যাটস এর মাত্রাটা বেশি থাকে। ফ্যাটস এর মধ্যেও আমরা জানতে হবে যে দুটা টাইপের ফ্যাটস হয়, একটা স্যাচুরেটেড ফ্যাটস, একটা আনস্যাচুরেটেড ফ্যাটস। স্যাচুরেটেড ফ্যাটসটা হার্টের জন্য খারাপ, আনস্যাচুরেটেড ফ্যাটসটা আমাদের জন্য ভালো। তো আমাদেরকে এমন জিনিসটা খাবার মধ্যে ইনক্লুড করতে হবে যাদের মধ্যে কি আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে আর স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকতে হবে। তো এইগুলো কিছু কিছু ইম্পর্টেন্স রিস্ক ফ্যাক্টরস আছে, এগুলোকে আমরা যদি ডিল করি, এগুলোকে আমরা ট্যাকল করি, তো এটা করে আমরা অনেকটা হার্ট ডিজিজটাকে পরিমাণটাকে আমাদের দেশে কম করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর রয়। আমি ডক্টর মানির কাছে এবার একটু যাবো। ডক্টর মানির কাছে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো যে বিশ্বজুড়ে এই মুহূর্তে হার্টের ডিজিজ একটা খুব অ্যালার্মিং নাম্বারে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের প্রত্যেকটা মানুষেরই লাইফস্টাইল বা জীবনশৈলীর একটা প্রভাব তার মধ্যে কিন্তু খুব মেজরলি পড়ছে। স্যার যেমনটা ডক্টর রয় আমাদের বললেন আর কি, যে আমাদের স্মোকিং হ্যাবিটস এবং লেস ফিটনেস অ্যাওয়ারনেস, সেগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। প্লাস আমাদের এই যে কোলেস্ট্রল রিলেটেড যে বিষয়গুলো স্যার হাইলাইট করলেন, মূলত গুড কোলেস্ট্রল এন্ড ব্যাড কোলেস্ট্রল, স্যার আপনি যদি এগুলো বলেন যে আমরা কি করে এটা আইডেন্টিফাই করবো যে which are the good cholesterol, which are the bad cholesterol, এবং সেটা আমাদের মানে ফুড হ্যাবিট আমরা কি করে ইনক্লুড করতে পারি, সেটা যদি একটু বলেন আমাদের। ঠিক, আমাদের ডায়েট বা খাদ্যাভ্যাস সেটাকে ভীষণভাবে সেটা হার্টের রোগ বা ওবেসিটি, ডায়াবেটিস এগুলোর সঙ্গে যুক্ত। তো খুব সহজভাবে আমরা যেটা বলি যে আমাদের সারা দিনের যে ক্যালোরি ইনটেক, যেটা আমরা চাইলে বিশেষ করে রোগীদের ক্ষেত্রে আমরা ডায়েটিশিয়ানের সাহায্য নিয়েও হিসেব করতে পারি। আদারওয়াইজ আমরা রেস্ট্রিক্টেড ক্যালোরি ইনটেক মোটামুটি 1400 কিলো ক্যালোরি পার ডে যদি আমরা ধরি, 1400-1200, যাদের আরো বেশি রেস্ট্রিকশন দরকার তাদের হয়তো আরেকটু কম। তো সেই ক্যালোরিটাকে আমরা সাধারণত ভাগ করে নিই কার্বোহাইড্রেট, ইট শুড বি মানে 50 থেকে 60% নিচে থাকতে হবে কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, রুটি, এই ধরনের খাবার যেগুলো চাল, গম বা সিরিয়ালস থেকে তৈরি হচ্ছে। এর সাথে আমরা প্রোটিন খাবো অন্তত 20 থেকে 25%, আর বাকি যে ফ্যাটের পোর্শন অর্থাৎ চর্বি বা অয়েলি ফুডস যেগুলো, সেটাকে আমাদের রাখতে হবে 10 থেকে 15% নিচে। এবং এর মধ্যে আমরা যতটা সম্ভব যেটা স্যাচুরেটেড ফ্যাট, ডক্টর রায় বলছিলেন যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কিন্তু আমাদের আরো কম রাখতে হবে, লেস দেন 7%, 7%-এর নিচে। আর সব থেকে খারাপ হচ্ছে ট্রান্স ফ্যাটস, অর্থাৎ যেটা রিকুকড অয়েল, মানে যে তেলে বারবার রান্না হয়। যেমন ধরা যাক যে কোনো রোলের দোকান বা চাউমিনের দোকানে দেখা যায় যে একই তেলে বারবার রোল ভাজা হচ্ছে। তো ওই একই তেল যখন বারবার গরম করা হয়, ওতে ট্রান্স ফ্যাটের পরিমাণ কিন্তু বেড়ে যায়, এবং সেটাই সব থেকে খারাপ। ট্রান্স ফ্যাটের পরিমাণ কিন্তু সারা দিনের খাবারে 1%-এরও কম হওয়া উচিত। এই হিসেবগুলি আমরা আজকাল সহজেই পেতে পারি, কারণ যে কোনো খাবারের ক্যানে বা তার লেবেলে, প্যাকেটের গায়ে আমরা কিন্তু তাদের কন্টেন্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন সবকিছুই হিসেব করতে পারি বা সেখানে লেখা থাকে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবার খাওয়া। আমাদের ফাইবার অর্থাৎ যেগুলো খোসা, অর্থাৎ সিরিয়ালসও আমরা যে জন্য রেকমেন্ড করি যে সাদা চালের থেকে ব্রাউন রাইস খান, হোয়াইট ব্রেডের থেকে, সাদা পাউরুটির থেকে ব্রাউন পাউরুটি খান। তাতে কি হবে, মানে আটার প্রোডাক্ট যদি আপনি খান ময়দার বদলে, তাহলে তাতে ওই হাস্ক বা খোসার প্রপোর্শনটা থাকবে, সেটা ফাইবার হিসেবে শরীরে ভালো করবে এবং অ্যাবজর্পশন অফ কোলেস্টেরলকে আটকাবে, হার্টের ক্ষেত্রেও ভালো করবে। এছাড়া আলাদাভাবেও ইসবগুলের ভুসি বা ওই ধরনের ফাইবার খাওয়া যেতে পারে। তো এটাই মেনলি আমরা বলি। তেলের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে কি তেল খাবো, এটা রুগীদের একটা কমন প্রশ্ন। তো মনে রাখবেন, শুধু সাদা তেল খাওয়া কিন্তু ভালো নয়, যেটা টিভিতে বা এতে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখে হয়তো অনেকে ভাবে যে সাদা তেল খেলেই হার্ট ভালো থাকবে, তা কিন্তু নয়। 50-60% হচ্ছে সর্ষের তেলই খেতে হবে এবং বাকি 40-50% সাদা তেল। সহজভাবে আমরা রোগীদের বলি যে 4 দিন সপ্তাহে সর্ষের তেলে রান্না করুন, 3 দিন সাদা তেলে রান্না করুন, এটাই বেস্ট কম্বিনেশন। এছাড়া ব্লেন্ডেড অয়েল খাওয়া যেতে পারে। মনে রাখতে হবে, খুব সহজ হিসেব, একজন মানুষের সারা মাসে 1 লিটারের কম তেল লাগা উচিত।
অর্থাৎ বাড়িতে যদি 4 জন সদস্য হয় তাহলে সারা মাসে কিন্তু 4 লিটারের কম তেলে সমস্ত রান্না হবে। এই 4 লিটারকে আপনি অর্ধেক সাদা তেল অর্ধেক সর্ষের তেল এইভাবে ভাগ করে নিন। আর যেমন ডক্টর রয় বলছিলেন যে আমাদের যতটা সম্ভব ফল খেতে হবে এবং সবজি খেতে হবে। আমাদের যে খাদ্যাভ্যাসটা হচ্ছে বেশি ভাত খাবো আর সব সবজিটা কম খাবো, এটাকে বদলে আমরা ভাতটা নামমাত্র খাবো, সবজি বা ফলের পরিমাণটা বাড়িয়ে দেবো। তাহলেই দেখা যাবে যে আমাদের ওবেসিটি এবং হার্টের রোগ অনেকটাই কমে আসছে। আর পেটে খিদে রেখে খেতে হবে, এটাও কিন্তু খুব জরুরি একটা বিষয়। মানে ওভার ইটিং এর যে বেসিক টেন্ডেন্সিটা আমাদের মধ্যে অনেকের মধ্যে থাকে, এবং অনেককেই দেখেছি, বিশেষ করে আমরা যারা একটা মানে আর্লি 30 এজে রয়েছি, বা যারা খুব ফাস্ট লাইফ লিড করি, বা যাদের হয়তো অফিস টাইমিং বা কাজের টাইমিংটাই এমন যেখানে হয়তো খুব টাইমলি মেনটেন করে প্রতিদিন এক সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনার আমরা করতে পারছি না। তাদের অনেক সময় হলো কি আমরা লাঞ্চটা স্কিপ করলাম, এবার বিকেল বেলা একটা প্রচন্ড খিদে পাচ্ছে, সেই সময় গিয়ে একটা আমরা রোল খেয়ে ফেলছি বা একটা হেভি কিছু খেয়ে ফেলছি, এবং সেটা ডেফিনেটলি এটা একেবারেই অ্যাভয়েড করতে হবে আমাদের স্ট্রিক্টলি। আচ্ছা, একটি সার্ভে রিপোর্ট সবথেকে ভালো। সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে চাইছি যে আমরা মানে ইতিমধ্যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের যে 18 ধরনের মানে হার্ট ডিজিজের উপরে একটা বিশদে আলোচনা হয়েছে, সেখানে প্রায় 15 ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে যেগুলো অন্যান্য রোগ থেকে হার্টের উপর প্রভাব পড়ে তৈরি হয়। স্যার যেটা একটু আগেই বলছিলেন আর কি, আমি ডক্টর রয়ের কাছে আসবো আর কি, যে আপনাদের হাই বিপি থেকে শুরু করে হাই সুগার থেকে শুরু করে এগুলো সবই কিন্তু প্যারালালি এফেক্ট করে আমাদের হৃদরোগের ওপর। এবং আর কি কি বিষয় আছে, যে অন্যান্য আর কি কি রোগ আছে যেগুলোকে আমরা একটুখানি অ্যালার্মিং হিসেবে ধরতে পারি এবং তার প্রিভেনশন নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি সিরিয়াসলি? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের যেগুলো খুব ওয়েল নোন প্রবলেমস গুলো আমরা যেটা সবাই জানে আর কি, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেসার, কোলেস্ট্রল, এই সমস্যাগুলো আমরা সবাই জানি। আর কেন কারণ হচ্ছে এটা নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি আমাদের মধ্যে হয়েছে কিন্তু আগে থেকে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমরা অতটা আপডেট নেই। তার মধ্যে কিছু কিছু ব্লাড প্যারামিটারস আছে, যেমন কোলেস্ট্রলের মধ্যে 3টা জিনিস আমাদেরকে দেখতে হবে, যে আমাদের এইচডিএল লেভেল কি রকম আছে, আমাদের এলডিএল লেভেল কি রকম আছে, আর আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল কি রকম আছে। তো আমাদের পার্টিকুলারলি আমাদের ইন্ডিয়ান পপুলেশন গুলো, তো ভারতবর্ষে এটা দেখা যাচ্ছে যে আমাদের এসডিএল গুলো খুব কম থাকে, এলডিএল বেশি থাকে, আর ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। এলডিএল মধ্যে স্মল এলডিএল বলি আমরা কি। আর এই যে ধারণা আমাদের কিন্তু কোলেস্ট্রলের কিন্তু কম্বিনেশন লো এইচডিএল এন্ড হাই ট্রাইগ্লিসারাইড এন্ড এলডিএল, এটা হচ্ছে কিন্তু আমাদের হার্টের জন্য, ব্লকেজের জন্য খুবই কিন্তু ফার্টাইল জিনিসগুলো আর কি। এই প্যারামিটারসটাকে আমরা ডিল করতে হবে আমাদেরকে। যেমন এসডিএল টার জন্য আমরা যদি এক্সারসাইজ, গ্রিন লিফি ভেজিটেবলস, আর আমাদের যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিডস গুলো, এগুলো আমরা যদি করি, এক্সারসাইজ গুলো করে, এগুলো করে আমরা এসডিএল কিন্তু বাড়াতে পারি। আর আমরা যদি খাবার মধ্যে আমরা যদি ওই যেমন ডক্টর মানিও এটা ডিসকাস করলেন, যে আমরা যদি ট্রান্স ফ্যাটস এন্ড স্যাচুরেটেড ফ্যাটস গুলোকে যদি আমরা ইনটেকে রেস্ট্রিক্ট করি, তাহলে আমরা কিন্তু এলডিএল কোলেস্ট্রল গুলোকে কমাতে পারবো, আর ট্রাইগ্লিসারাইডও কমাতে পারবো। যেমন স্মোকিং, এটাও কিন্তু ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে বাড়ায়, ওবেসিটি ট্রাইগ্লিসারাইড লেভেলকে বাড়ায়। আর তারপরে হচ্ছে কিছু জিনিস হচ্ছে, যেমন আমাদের কিন্তু কিডনি প্রবলেমস, যাদের কিডনি প্রবলেমস আছে, যেমন যাদের ইউরিনে অ্যালবুমিন বের হচ্ছে, তারাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হার্টের প্রবলেমের জন্য। অনেকগুলো আর আমাদের যেগুলো ডায়াবেটিক পপুলেশন থাকে, তাদের কিন্তু অনেকগুলো কিডনির সমস্যা হয়। তাহলে এই যে কম্বিনেশন ডায়াবেটিস, কিডনি প্রবলেমস, এগুলো কিন্তু এদের যে আমাদের রক্তের মধ্যে যে লিপিড বলুন বা অন্যগুলো ইনফ্লামেটরি মার্কার্স বলুন, এগুলো কিন্তু হার্টের ব্লকেজের সম্ভাবনাটাকে অনেক বাড়িয়ে দেয় আর কি। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে যারা কিডনি ডিজিজের থেকে ভুগছে, তাদের কিন্তু আমরা ঠিক মতন চিকিৎসা করছি কিনা, তাদের যা দরকার মেডিসিন গুলো ওগুলো আমরা দিচ্ছি কিনা। এরপরে আরো কিছু হয়েছে, যেমন হোমোসিস্টিন লেভেল বলে, যদিও এদের জন্য আমাদের কোনো মেডিসিন নেই, কিন্তু হোমোসিস্টিন লেভেল এটাও দেখা গেছে, স্মল লাইপো এলপিএ বলে, এগুলো আমাদের কিন্তু কিছু ব্লাড প্যারামিটারস আছে যেগুলো হার্টের পরিমাণটাকে বাড়ায়। এরপরে আরো জিনিসের মধ্যে হয়েছে, যেমন আমাদের কিন্তু এই যে আমাদের যে বিপির জন্য যে আমরা ওষুধগুলো খাই আর কি, ব্লাড প্রেসারটা, যদিও আমরা ব্লাড প্রেসার চিকিৎসাটা করি, কিন্তু আপনি যদি ঠিক মতন দেখেন, তাহলে আমরা যেটা পাচ্ছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেটা আমরা দেখি আর কি, হয়তো তারা ব্লাড প্রেসারের মেডিসিনটা খাচ্ছে, কিন্তু ব্লাড প্রেসার ঠিক মতন কন্ট্রোলে নেই তাদের। কিন্তু হয়তো একটা ব্লাড প্রেসার ওষুধ খেয়ে নিল, কিন্তু আমাদের যে টার্গেট ব্লাড প্রেসার লেভেলটা, ওইটা কিন্তু অর্ধেক লোক থেকে বেশি কিন্তু অ্যাচিভ করে না আর কি।
তাদের অনেকগুলো হেজিটেশন আছে মেডিসিন থেকে, কিন্তু সেটা অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদেরকে আনতে হবে যে একটা যাদের ব্লাড প্রেশার আছে তাদের কিন্তু শুধু ওষুধ তো খেতেই হবে, কিন্তু ব্লাড প্রেশারটাকে ঠিকভাবে কন্ট্রোল করতে হবে, রেগুলার চেক আপ করাতে হবে, দেখতে হবে যে ব্লাড প্রেশার ঠিক মতন কন্ট্রোল হচ্ছে কিনা। কেন হয়তো একটা ওষুধে সবসময় ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না অনেক লোকের, তাদের কিন্তু অনেক সময় কম্বিনেশন অফ অ্যান্টি হাইপারটেনসিভ লাগে, যাকে হয়তো 2টা বা 3টা মেডিসিন লাগতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর এই ছাড়া যেগুলো আমাদের আরো সমস্যাগুলো যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটির মধ্যে অনেকগুলো কারণ আছে, যেমন আমাদের একটু সিডেন্টারি লাইফস্টাইল বলুন, আমাদের ডায়েটারি হ্যাবিটস বলুন। তো আমাদের কিন্তু ওইটাও দেখতে হবে যে আমাদের যে ওবেসিটির কারণ অনেক সময় থাইরয়েড প্রবলেমটাও হয়। তো আমাদের রেগুলার হিসাবে টিএসএইচ একটা খুবই কমন টেস্ট, ওই থাইরয়েডের ওই টেস্ট করে অনেক সময় আমরা থাইরয়েডের প্রবলেমগুলো আমরা ডিটেক্ট করতে পারি। আর ওই থাইরয়েড প্রবলেমটাকে আমরা যদি ঠিক করে ট্যাকল করি, তাহলে আমরা অনেক সময় অনেকগুলো ওর দিক থেকে যে সমস্যাগুলো হয় তাদের কিন্তু আমরা অনেক সময় প্রিভেন্ট করতে পারি আর কি। একটা জিনিস একটু জানতে চাইবো এর মাঝখানে, ওবেসিটির যখন কথা এলো, ওবেসিটির জন্য থাইরয়েড একটা রিজন বললেন, মেয়েদের মধ্যে কিন্তু ইদানিংকালে ওবেসিটির একটা মেজর কি ফ্যাক্টর হচ্ছে পিসিওএস বা পিসিওডি। তাদেরও কিন্তু একটা ওবেসিটির টেন্ডেন্সি তৈরি হয়, বা অনেকে মানে বংশানুক্রমিক ভাবেই তারা হয়তো ওবেসিটিতে আক্রান্ত, মানে ফ্যামিলিতে সবাই ওভারওয়েট বা এরকম সমস্যা থাকে কিছু মানুষের। এই ধরনের পেশেন্টরা ঠিক কি কি করতে পারেন, বা তাদের জন্য কি কি আছে নিয়ম? আমাদেরকে দেখতে হবে যে ওবেসিটি যদি আমরা ওবেসিটি কিছুটা জেনেটিক হয়, এটা কিছু মানে ফ্যামিলিয়াল হয়, মানে যাদের বাবা মা আছে ওবেসিটি তাদের কিন্তু কিছু হয়, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে কিন্তু লাইফস্টাইল। ওবেসিটির মধ্যে 2টা জিনিস আমাদেরকে খুব দেখতে হবে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ডায়েটারি হ্যাবিটস। যাদের অনেক বেশিরভাগ গুলো দেখা যায় এইগুলো ইমব্যালেন্স থাকে, তাদের কিন্তু সিডেন্টারি লাইফস্টাইল থাকে, আর ডায়েটের মধ্যে কিন্তু তারা কার্বোহাইড্রেট আর ফ্যাটসের পরিমাণটা বেশি নেয় আর কি। তো এই যদি আমরা ব্যালেন্সটা মেনটেন করি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা বাড়াতে হবে আর ডায়েটারি মডিফিকেশন করতে হবে। ডায়েটারি মডিফিকেশন বলতে আমাদের যেটা হচ্ছে, যেটা আমরা ডিসকাস করলাম, যে ভেজিটেবলস এর গ্রিন ভেজিটেবলস এর পরিমাণ বাড়াতে হবে, আমাদেরকে বেশিগুলো ফ্রুটস খেতে হবে, সালাদ খেতে হবে, আর আমাদের ফ্যাট গুলো রেস্ট্রিক্ট করতে হবে। আর আমাদেরকে যদি আমরা এই 2টা জিনিসটাকে আমরা ডিল করি, তাহলে অর্ধেক ওবেসিটি কিন্তু আমরা আমরা ট্রিট করতে পারি আর কি। আর যেটা আপনি যেটা বলেন দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পিসিওডি। বেশিরভাগ গুলো আপনি দেখবেন যতগুলো পিসিওডি হয়তো কিন্তু ম্যাক্সিমাম ওদের কিন্তু ওবেসিটি থাকে। আর এটাও দেখাও গেছে যে পিসিওডির কিন্তু অনেকটা মানে যে মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি। তার কারণটা হচ্ছে যে ওবেসিটি থেকেই কিন্তু অনেকগুলো এই এস্ট্রোজেন প্রজেস্টেরনের ইমব্যালেন্সটা হয়, আর এই এস্ট্রোজেন প্রজেস্টেরন ইমব্যালেন্স জন্যই কিন্তু আলটিমেটলি ওই পিসিওডি হয় আর কি। তো আমরা ওবেসিটিকে যদি আমরা ঠিকঠাক হিসাবে ট্রিট করি, তাহলে অনেকটা কিন্তু আমরা পিসিওডিকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর এখন আমাদের দেশে আরেকটা যেটা হচ্ছে সমস্যা হয়েছে, খুব আর্লি এজে কিন্তু বাচ্চাদের থেকে কিন্তু ওবেসিটি শুরু হয়ে যায়, আর আমরা ওই সময়টা হয়তো অত গুরুত্বটা দিই নেই আমরা আর কি। কিন্তু আমাদেরকে একটা দেখতে হবে যে আমাদের কিডস গুলোকে কিন্তু ডায়েটারি হ্যাবিটসটা কতটা ব্যালেন্স আছে কিনা। কেন আমাদের কি হয়, ওই যেগুলো প্যাকড ফুডস গুলো বোধে আমাদের কিন্তু বাচ্চাদের হ্যাবিটসটা একটু বেশি আর কি ওইগুলো খাওয়ার আর কি। তো আমাদের কিন্তু খুব আর্লি এজ থেকে এটা প্রমোট করতে হবে আমাদের বাচ্চাগুলোকে, কি যে এগুলো ওরা ঠিক পরিমাণের মতন ভেজিটেবলস ফ্রুটস এগুলো খাচ্ছে কিনা, আর যতগুলো ফাস্ট ফুডস গুলো বা প্যাকড ফুডস গুলো তার পরিমাণটা অনেকটা কম করতে হবে। আমি থ্যাংক ইউ সো মাচ ডক্টর রয়। আমি একটু ডক্টর মানির কাছে আসবো এবার। এবং স্যার, আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি, যে কোনো রোগের কিন্তু কিছু প্রাথমিক উপসর্গ থাকে, যে কোনো রোগের ক্ষেত্রে। আই এম শিওর যে হার্টের অসুখের ক্ষেত্রেও সেটা নিশ্চয়ই থাকবে। এবার প্রাথমিক উপসর্গগুলো হয়তো হার্টের অসুখের ক্ষেত্রে একদম আর্লি স্টেজে কিছু না কিছু শরীর আমাদের ইন্ডিকেট করে, কিন্তু আমরা ইনিশিয়ালি অনেকেই আছে যেগুলো হয়তো সেগুলো জানি না বলেই ইগনোর করে যাই, এবং ফাইনালি যখন সেটা খুব অ্যালার্মিং একটা স্টেজে যায় আমরা গিয়ে হয়তো সেটা নিয়ে মাথা ঘামাই। কি কি সেই উপসর্গ আছে যেগুলো আমরা ইগনোর করব না, যেগুলো সামান্যতম কিছু বুঝতে পারলেও আমাদের সাবধান হতে হবে বলে আপনি মনে করেন? দেখুন, এটা যেটা আপনি বললেন একেবারেই আমরা প্রতিনিয়ত এটা ফেস করছি, যে পেশেন্টরা আমাদের কাছে আসে এবং আমরা হিস্ট্রি পুরনো ইতিহাস ঘেটে দেখি যে হ্যাঁ তাদের সিমটম হয়েছিল লক্ষণ, কিন্তু তারা সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস অম্বল বলে উড়িয়ে দিয়েছে। তো এটা নিত্যদিনের ঘটনা। তো প্রথমেই বুঝে নিতে হবে যে
হার্টের রোগ যদি আমরা ধরি তাহলে 4-5টা মেন সিমটম হয়। প্রথম হচ্ছে বুকে ব্যথা। এই বুকে ব্যথা কিন্তু ঠিক মাসেল পেন বা হাড়ের ব্যথার মতো যন্ত্রণাদায়ক ব্যথা নয়, এটা অ্যাকচুয়ালি একটা চাপ লাগা বা ভারী ভারী সেন্সেশন। আমরা যখনই রোগীকে বুকের কথা জিজ্ঞেস করি তারা বলে না আমার তো ব্যথা হচ্ছে না। তো এটা প্রথমেই বুঝতে হবে যে এটা ব্যথা নয়। আমরা কাজ করবার সময় বা হাঁটলে বা ভরপেট খেয়ে হাঁটলে বা সিঁড়ি ভেঙে উঠলে, মানে যে কোনো রকম এক্সারশন, সেটা শারীরিক এক্সারশনও হতে পারে, অনেক সময় মানসিক উত্তেজনাও হতে পারে, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনার পরে যদি বুকে একটা ভারী ভারী বা চাপ লাগা সেন্সেশন হয়, মনে হয় যেন বুকের ওপরে কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে বা বেল্ট দিয়ে চেপে দিয়েছে, এবং দেখা যায় যে একটু বিশ্রাম নিলে বা উত্তেজনাটা একটু কমে গেলে বা হাঁটার স্পিডটা কমিয়ে দিলে আস্তে আস্তে বুকের এই ভারী সেন্সেশনটা কমে যাচ্ছে, এটা কিন্তু ক্লাসিক্যাল অফ হার্ট ব্লকের ব্যথা। এই সিমটম যদি কেউ পান, অলমোস্ট মানে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তার হার্টে ব্লকেজ হচ্ছে। এছাড়া এই সময়ে বা এমনিও অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট, ঘাম দেওয়া, একটু হাঁটলেই রুগী হাঁপিয়ে যাচ্ছে, বা সোয়েটিং হচ্ছে, বা পা ফোলা বা অজ্ঞান হয়ে যাওয়া আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, যেটা অনেক রুগী আমাদেরকে এখনো বলেন আমার একটু গ্যাস বেশি হয়েছিল, একটু লুচি খেয়ে নিয়েছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। তা কিন্তু নয়, মনে রাখবেন গ্যাস অম্বল থেকে, অ্যাসিডিটি থেকে কেউ কোনোদিনই অজ্ঞান হতে পারেন না। অতএব কেউ যদি জ্ঞান হারান 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, সেটা কিন্তু হার্টের রোগ হওয়ার প্রবল সম্ভাবনা। তো এই সিমটম গুলোকে প্রথম দিকে অনেকেই গ্যাস অম্বল বলে বা মাসেল পেন বলে গুরুত্ব দেন না, এটাকে খেয়াল রাখতে হবে। এবং এ সূত্রে দুটো কথা বলবো, এক হচ্ছে কিছু কিছু সিচুয়েশনে কিছু কিছু রুগীদের, যেমন বয়স্ক রুগীদের বা ডায়াবেটিস রুগীদের বা মহিলাদেরও আমরা অনেক সময় দেখি যে সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে, অর্থাৎ আদেও তার বুকে কোনো ব্যথা হলো না, কিন্তু ইসিজি বা ইকো করে বা ট্রপোনিন টেস্ট করে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। অতএব হার্ট অ্যাটাক মানে বা ব্লক মানে ব্যথা হতেই হবে এমনও কিন্তু নয়। অতএব এখানেও অনেক রোগী ভাবেন যে আমার তো বুকে ব্যথা সত্যিই হয়নি, তাহলে কি করে হার্ট অ্যাটাক হলো, তো তাদের মনে সন্দেহ হয়, তো এটাও বলে দেওয়া দরকার। আর 2 নম্বর বলবো যে দেখুন, শুধু সিমটম বা লক্ষণ নয়, আমরা একটা রুগীকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি। ধরুন একটা খুব কম বয়সের ছেলে বা মেয়ে, যার কোনো খারাপ লাইফস্টাইল নেই, যার কোনো জেনেটিক রিস্ক ফ্যাক্টর নেই, স্মোকিং করে না, কোনো হাইপার টেনশন বা ডায়াবেটিস নেই, তার বুকে ব্যথা হলে সেটা হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা কম। কিন্তু অপরদিকে যদি দেখি যে একটা ষাটোর্ধ্ব মানুষ, তার সুগার আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তিনি যদি সামান্য বলেন যে বুকে একটু কিনকিন করছে, তাহলে সেটাকেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে যে হ্যাঁ এখানে হার্ট ব্লক হওয়ার চান্স আছে। অতএব পেশেন্টের প্রোফাইল, তার কি কি রিস্ক ফ্যাক্টর আছে, তার কতটা জেনেটিক হিস্ট্রি আছে, সেই সঙ্গে তার লক্ষণগুলি কতটা ক্লাসিক্যাল, এই সবটা মিলিয়েই আমরা নির্ধারণ করি যে তার হার্টের রোগ হচ্ছে কিনা। তো একটাই আমাদের তরফ থেকে সাজেশন, যে যদি আপনার মনে সন্দেহজনক কোনো সিমটম হয়, সেটা যে বয়সেই হোক, গ্যাস অম্বল বলে উড়িয়ে দেওয়ার আগে অন্তত একবার ডাক্তারকে দেখান, একটা ইসিজি করুন, কিছু প্রাথমিক টেস্ট করুন, তারপর যদি সেটা হার্টের না হয় তাহলে আপনিও নিশ্চিন্ত, ডাক্তারও নিশ্চিন্ত। এবং সেক্ষেত্রে অনেক বড় ধরনের ঝুঁকি আমরা কিন্তু এড়াতে পারবো। একদম একদম। আমি একটু ডক্টর রয়ের কাছে আসবো। স্যার যেমন টেস্টের কথাটা বললেন, সেক্ষেত্রে কি কি টেস্ট করা যায়? হয়তো এমন হতেই পারে যে আজকের এই আলোচনার পর অনেকেই যারা এই আলোচনা শুনছেন বা শুনবেন, তাদের মনে হতেই পারে যে এই সিমটমস গুলো আমি আমার আশেপাশের কারোর মধ্যে দেখেছি। তো চট করে তিনি ডাক্তারের কাছে যাওয়ার আগেই হয়তো ভাববেন যে আমি কয়েকটা টেস্ট যদি করিয়ে নিয়ে যেতে পারি। কি কি টেস্ট বেসিক যেগুলো করতেই পারি আমরা? হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে যে সিমটমস গুলো কি রকম আছে, তার উপরে ডিপেন্ড করবে টেস্ট গুলো। যেমন যদি একটা পেশেন্টের হাঁটাচলা করলে বলছে যে আমি যখন হাঁটাচলা করি বা কোনো ভারী কাজ করি তখনই আমার বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে প্যালপিটেশন হচ্ছে, মানে আমাদেরকে এইরকম যদি হয়, বা কারো কোনোদিন যদি হিস্ট্রি থেকে যে আমরা কোনো বারবার অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি আছে, বা হাঁটাচলা করলেই খুব ফ্যাটিক ফিল করে আর কি, এইরকম যদি কোনো সমস্যা হয় আর কি, তাদের কি হচ্ছে কিছু ব্লাড টেস্ট যেগুলো আমরা রুটিন ব্লাড টেস্ট করাই আর কি, সেটা আমরা বাড়িতে সম্ভব হয়। যেমন আমরা ব্লাড সুগার, আমাদের ফাস্টিং ব্লাড সুগার, আর হচ্ছে কোলেস্টেরল লেভেল, ব্লাড কোলেস্টেরল, থাইরয়েডের মধ্যে টিএসএইচ, আর আমাদের ইউরিন এক্সামিনেশন করে আমরা দেখতে পারি যে ইউরিনে কোনো প্রোটিন বেরোচ্ছে কিনা। এগুলো হচ্ছে আমাদের রুটিন ব্লাড টেস্ট গুলো আমরা করতে পারি। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসিজি।
ইসিজি হচ্ছে আমাদের হার্টের ডিজিজের জন্য একটা চোখ আর কি। আমরা ইসিজি করে অনেকটা আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে বুকে ব্যথা হচ্ছে কিন্তু কমছে না। হয়তো গত 10 মিনিট ধরে বুকে ব্যথা হয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, সোয়েটিং হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এই রকমের যদি কারো সিমটমস থাকে তাদের কিন্তু বাড়িতে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কেন? এটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে টাইম ইজ মাসাল। তো আমাদের যে কোনো পেশেন্টের যদি বুকে ব্যথা হয়ে যাচ্ছে, 5-10 মিনিট থেকে বেশি ব্যথা হয়ে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে বা কোন রকমের দেখছেন আনইজিনেস হচ্ছে, পেশেন্ট ভালো লাগছে না, পেশেন্টের ঠিক মতন ড্রজিনেস আছে, মানে ঠিক মতন জ্ঞানটাও ঠিক মতন কথা বলতে পারছে না, এইরকম যদি কোন রকম সিমটমস হয়, কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে কোনো নিয়ারেস্ট পসিবল হেলথ সেন্টারে নিয়ে যাওয়াটা, যে কোনো হসপিটালে নিয়ে গিয়ে প্রথম বেসিক টেস্ট হচ্ছে ওর ভাইটালসটা রেখে যে ওর ব্লাড প্রেশার কিরকম আছে, ওর পালস কিরকমের আছে, ওর স্যাচুরেশন লেভেল কি আছে। তারপরে এগুলো ভাইটালস যদি ঠিক থাকে তাহলে হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ইসিজি করতে হবে। যদি কোনো পেশেন্টের ইসিজি ঠিক থাকে, এটলিস্ট আমরা 50% অ্যাসিওর করতে পারি সেই পেশেন্টের যে হয়তো ইমিডিয়েট থ্রেটনিং সেরকম কিছু নয়, আমরা একটু সময় পেতে পারি এইগুলো পেশেন্টের ইনভেস্টিগেশন জন্য। ইসিজি হচ্ছে আমাদের খুব মস্ট, এগুলো আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে সব পেশেন্টগুলোকে, যে যদি এরকম কোনো জিনিস থাকে, কোনো সিমটমস থাকে, আমাদেরকে প্রথম জিনিসটা হচ্ছে ইসিজি করতে হবে। তারপরে বাকি যেগুলো টেস্ট একটু কমনলি টেস্ট আপনাদের হয়তো শুনেছেন, সেটা হচ্ছে ট্রোপোনিন টেস্ট। সেটা ট্রোপোনিন টি টেস্ট একটা কার্ড টেস্ট হয়, সে কার্ডের মধ্যে একটু ব্লাড দিয়ে আমরা পজিটিভ আর নেগেটিভ পেতে পারবো আর কি। কিন্তু সেই টেস্টটা 6 ঘন্টার পরে রিপোর্টস গুলো বেশিরভাগগুলোর পজিটিভ হয়। অনেক সময় 6 ঘন্টার যদি আমরা মধ্যে করি তাহলে অনেক লোকেরই কিন্তু রিপোর্টটা নেগেটিভ আসে, যাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে আর কি। সেটা আমার জিনিস দেখতে হবে যে আর্লি করলে কিন্তু নেগেটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ মানা নেই যে আমাদের হার্ট অ্যাটাক নয়। 6 ঘন্টার পরে যদি নেগেটিভ হয় তাহলে আমরা অনেকটা বলতে পারি। তো এই দুটা জিনিস ইসিজি এন্ড ট্রোপোনিন টি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্লি স্টেজে। বাকি জিনিসগুলো তো অ্যাকর্ডিং টু কি রকমের ইয়ে আছে, সিমটমস আছে বা অন্য কিরকম প্রবলেমস আছে, সে দেখে আমরা চিকিৎসক গুলো আমরা ডিসাইড করি আর কি। আমি একটু ডক্টর সিদ্ধার্থের কাছে আসবো। স্যার, আপনার থেকে যেটা জানতে চাইছি যে আমরা অনেক সময় একটা মানে কমন টার্ম শুনে থাকি হার্ট ডিজিজ এবং কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি তফাৎটা কি, বা এই দুটো ট্রিটমেন্ট প্রসেসে কি আলাদা ব্যাপার হয়, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন আর কি। দেখুন, হার্ট বেসিক্যালি একটা মাস্কুলার অর্গান, একটা মাংসের পিণ্ড, যার মধ্যে 4টে চেম্বার বা প্রকোষ্ঠ আছে, এবং সেই চেম্বার গুলির মধ্যে কিছু ভালভস আছে যেগুলো দরজার মতো একদিকে খুলে রক্ত রিলিজ করে আবার বন্ধ হয়ে যায়। এছাড়া রয়েছে কিছু আর্টারিস, করোনারি শিরা, রক্তনালী, যেগুলি এই মাসেলটাকে রক্ত দিচ্ছে। তো সাধারণত আমরা 3-4 প্রকারের রোগ পাই। এক হচ্ছে হার্টের মাসেলের রোগ, যেখানে হার্টের মাসেল পাম্প করতে পারছে না, যেটা থেকে হার্টটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, চেম্বার গুলো ডাইলেট করে যাচ্ছে, আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। এর বিভিন্ন টাইপস হয়, আমি ডিটেলে যাচ্ছি না। আর এক রকম হয় যে রক্তনালী বা করোনারি আর্টারির মধ্যে ব্লকেজ হচ্ছে, সেটা থেকে বুকে ব্যথা এবং আলটিমেটলি হার্ট অ্যাটাক ঘটছে। তো যেটা সাধারণত ভাবে হার্ট অ্যাটাক বলে সবাই জানে, বা এখন অনেকে আমরা শুনেছি মায়োকার্ডিয়াল ইনফাকশন বা অ্যানজাইনা, এই শব্দগুলো আমরা শুনেছি। এগুলি সবই ওই রক্তনালীতে বিভিন্ন পার্সেন্টেজের ব্লক হচ্ছে, যেটা অ্যাঞ্জিওগ্রাম করে, অ্যাঞ্জিওপ্লাস্টি করে বা বাইপাস করে চিকিৎসা করা হয়। আর এক ধরনের রোগ হয় যে ভালভের রোগ, অর্থাৎ কোনো একটা ভালভ ছোট হয়ে গেছে, বা সেখান থেকে রক্ত ঠিক মতো বেরোচ্ছে না, বা সেই ভালভটা লিক করছে, ব্লাডটা উল্টো দিকে চলে আসছে, যেমন মাইট্রাল স্টেনোসিস, আউটিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, এগুলো বিভিন্ন ভালভের রোগ। এছাড়াও আরো বিভিন্ন রকমের রোগ হয়, কিছু জন্মগত রোগ হয়, সেগুলি বিশদে অন্যরকম আলোচনার বিষয়। কিন্তু এই সব রকম হার্টের রোগই আলটিমেটলি এই ধরনের সিমটম, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুক ধড়ফড়, অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণ দেয়। এই রোগগুলি যখন বাড়তে বাড়তে একদম অ্যাডভান্স স্টেজে যায়, তখন কার্ডিয়াক অ্যারেস্টের সিচুয়েশন আসতে পারে। অ্যারেস্ট মানে যেখানে হার্ট আর বিট করছে না, অর্থাৎ হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিটের মধ্যে ব্রেন ডেড হয়ে যাবে, কারণ আমাদের ব্রেন 2 থেকে 3 মিনিটের বেশি রক্তের অভাব সহ্য করতে পারে না, ব্রেন ডেথ হয়ে যায়। তো সেই জন্য
ওই সময়ে যদি ডাক্তার বা কোনো মানে হসপিটালে এই ঘটনা ঘটে বা আশেপাশে ডাক্তার থাকে বা সচেতন মানুষ, আমরা যেটা আজকাল ট্রেন করতে চাই মানুষকে, সিপিআর করা অর্থাৎ বুকে পাম্পিং করা, কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন। এবং বিভিন্ন বড় বড় জায়গায় যেমন ধরুন মলে বা সিনেমা হলে বা রেল স্টেশনে বা এয়ারপোর্টে আমাদের এইডি ডিভাইস থাকে যেটা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া বা এই কার্ডিয়াক পাম্পিং করতে সুবিধা হয়। তো এই সম্বন্ধে সাধারণ মানুষও সচেতন হলে ওই যে কার্ডিয়াক অ্যারেস্টের পরে 2-3 মিনিট সময়, ওইটুকু সময়ের মধ্যে যদি সঠিকভাবে পাম্পিং, অক্সিজেন সাপ্লাই এগুলি করা যায় তাহলে অনেক সময় রোগীকে বাঁচানো যায়। আমাদের হসপিটালে আমরা যেখানে কাজ করি সেখানে নিত্যদিন এমন ঘটনা ঘটছে যে হার্টের অপারেশনের পরে বা অপারেশন চলাকালীন রোগীর হয়তো অ্যারেস্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের ট্রেন্ড টিম সবসময় পাশে আছে, আমরা সঠিক সময় সিপিআর চালু করছি, পাম্পিং চালু করছি, ইনজেকশন দিচ্ছি, শক দিচ্ছি এবং রোগীকে ফিরিয়ে আনছি। কিন্তু এই পরিবেশ ছাড়া যদি কারোর অ্যারেস্ট হয় তাহলে সত্যি কথা বলতে 2-3 মিনিটের বেশি কিন্তু রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আমি একটু ডক্টর রয়ের কাছে আসবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সিদ্ধার্থ, আপনি ভীষণ সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন যে কি কি ফাংশনিং আছে এই পুরো বিষয়টার মধ্যে। এবার একটু যেটা জানতে চাইবো যে কি কি মেজর অ্যাডভান্স মেডিসিনস রয়েছে যেগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হার্টের অসুখের চিকিৎসার ক্ষেত্রে, যদি সেগুলোর বিষয়ে কিছু আমাদের বোঝানো যায়। আমাদেরকে যে মেডিসিনস গুলো আছে আমাদের মধ্যে হার্টের ডিজিজের জন্য, আমাদের দুটা টাইপের আমরা এটা ভাগ করতে পারি। একটা হলো যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে আর একটা পেশেন্টকে হার্ট ব্লকেজ আছে। দুটারই সিমটমসটাও দু রকমের হয়। একটা হচ্ছে যাদের হার্টের ব্লকেজ আছে, সিগনিফিকেন্ট ব্লকেজ আছে, তাদের যে হাঁটাচলা করলে বা ভারী কাজ করলে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হয়। আর একটা পেশেন্ট হলো যে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেলো, শ্বাসকষ্ট হয়ে গেল, ঘাম বেরিয়ে গেল, তাদেরকে আমরা হার্ট অ্যাটাক বলি আর কি। এখন আমাদের যেটা আগে আমি হার্ট অ্যাটাকটাকে আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, পেশেন্টটা হসপিটালে চলে আসলো, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি টাইপের হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মধ্যে 2-3টা ভ্যারাইটি আছে। একটা টাইপ হলো যেখানে কি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি এসটি এলিভেশন এমআই, মানে ওখানে হচ্ছে যে রক্তশিরাটা পুরো 100% বন্ধ হয়ে গেছে। ওই হার্ট অ্যাটাকের মধ্যে আমাদের যে হার্টের মধ্যে রক্তশিরা হয় ওটা 100% বন্ধ হয়ে যায়। এদের জন্য কিন্তু আমাদের যে এখন মেডিসিন আছে সেগুলো হচ্ছে আমরা থ্রম্বোলাইটিক্স বলি। আর ওই মেডিসিনটা দিলে কিন্তু আমরা যদি খুব আর্লি স্টেজে ওই মেডিসিনটা আমরা ইউজ করি, তাদের কিন্তু রক্তশিরাটা ওপেন করে যায়, ব্লাড ফ্লো শুরু হয়ে যায়, আর ওই পেশেন্টের কিন্তু লাইফ প্লাস অনেকগুলো কমপ্লিকেশনস আমরা প্রিভেন্ট করতে পারি। তো এই হচ্ছে একটা আমরা থ্রম্বোলাইটিক ড্রাগস বলি তাদেরকে। তাদের ছাড়া হচ্ছে যেটা আমরা অ্যান্টিপ্লেটলেট বলি। এই অ্যান্টিপ্লেটলেট মানাটা হচ্ছে কি, যেটা রক্তকে তরল করে। মানে আমাদের মধ্যে রক্ত কোশিকার মধ্যে একটা প্লেটলেটস আছে, তার প্লেটলেটস এর উপরে এই মেডিসিন গুলো ইউজ কাজ করে আর কি। অ্যান্টিপ্লেটলেটস গুলো নিশ্চয়ই আজকাল খুব হয়তো কমনলি লোকজন অ্যাসপিরিন গুলো ওষুধ খায় আর কি। এই অ্যাসপিরিনটা যে ওষুধটা হয়েছে, অ্যাসপিরিন ছাড়াও অনেকগুলো অ্যান্টিপ্লেটলেটস ওষুধ আছে। এই অ্যাসপিরিন কি করে, এই যে ব্লাড ক্লটস যেটা করে সেটাকে প্রিভেন্ট করে দেয়। তো আমাদের যতগুলো পেশেন্টস হার্ট অ্যাটাকের পেশেন্টস গুলো, তাদের কিন্তু আমরা খুব হাই ডোজে কিন্তু অ্যান্টিপ্লেটলেটস আমরা ইউজ করি। তার সঙ্গে আরেকটা মেডিসিন হচ্ছে যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যেটাকে আমরা ইনজেকশন হিসাবে দিই আর কি, সেটাকে আমাদের এনক্সাপেরিন বলি বা ফন্ডাপেরোনক্স বলি। এটাও দিলে আমরা কিন্তু রক্তশিরা যে ব্লকেজ আছে সেগুলো খুলে যায় বা ওটাকে আর বাড়তে দেয়। এগুলো হচ্ছে আমাদের যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু আমাদের কলকাতায় শহরে যাদের যেখানে ক্যাথলা ফ্যাসিলিটি আছে, ওইখানে আমরা এনজিওপ্লাস্টি করি, যেটাকে বলে প্রাইমারি এনজিওপ্লাস্টি। এই প্রাইমারি এনজিওপ্লাস্টি জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে, আমরা যদি উচিত সময় যদি আমরা হসপিটালে নিয়ে যাই, আর যেখানে আমাদের ক্যাথলা ফ্যাসিলিটি আছে ওখানে প্রাইমারি এনজিওপ্লাস্টি করে আমাদের কিন্তু হার্টের শিরাটা খুলে ওখানে স্টেন্ট বসিয়ে দিলে কিন্তু একটা খুব রিমার্কেবল ইমপ্রুভমেন্ট হয়। পেশেন্টের লং টার্ম কমপ্লিকেশন বলুন বা পেশেন্ট লং টার্ম লাইফ গুলো কিন্তু অনেকটা খুব, আমাদের যে আগে যেগুলো হতো যে হার্ট অ্যাটাকের পরে অনেক লোকজনকে তো বাঁচানোই যেত না, এখন কিন্তু সেই জিনিসটা অনেক কমে গেছে। আমরা মোস্ট অফ দ্য পেশেন্টস গুলো কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি ঠিক সময় মতন হাসপাতালে আসতে পারে, তাদেরকে আমরা ঠিক মতন যদি ওষুধ দিতে পারি বা যদি প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস গুলো কিন্তু সার্ভাইভ করে। এখন আমাদের এখন মৃত্যুদের কিন্তু অনেকগুলো কমে গেছে কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্টস গুলো। আর একটা ওষুধ হচ্ছে যেটা যাদের হার্টের ব্লকেজ আছে, ওইখানে খুব একটা ইম্পর্টেন্ট ওষুধ আছে যেটা আমরা ওখানেও রক্ত তরল করার ওষুধ দিই, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কোলেস্টেরলটাকে কন্ট্রোল করার জন্য ওষুধ, যেটাকে আমরা স্ট্যাটিন বলি আর কি।
আর স্ট্যাটিনটা হচ্ছে যে ব্লাডের মধ্যে, যেটা আমরা আগে একটু ডিসকাস করেছিলাম, এলডিএল কোলেস্টেরল গুলো, ট্রাইগ্লিসারাইড গুলোকে এটাকে কম করে দেয়। এই যে আমরা স্ট্যাটিন ড্রাগস ইউজ করার পরে কি হয়েছে, রক্তের মধ্যে এই কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড পরিমাণ কমে যায়, আর ব্লকেজের যাদের ব্লকেজ আছে তাদের ব্লকেজ আর বাড়ে না আর কি। তাহলে একটা পেশেন্টকে যদি আমরা ব্লকেজ ডিটেক্ট করে ফেলি, তাদেরকে যদি এই ওষুধগুলো আমরা দিই আর কি, আর ওরা ঠিক মতন যদি খায়, আর ওরা যদি কোলেস্ট্রল চেক করে দেখে যে ওরা কোলেস্ট্রল পরিমাণটা ঠিক মতন কন্ট্রোলে আছে, কিন্তু তাহলে ম্যাক্সিমাম পেশেন্টস গুলোকে কিন্তু ব্লকেজটা আর বাড়ে না আর কি। আর এইগুলো পেশেন্টস কিন্তু মেডিসিনে অনেক দিন আমরা ফলো করে দেখেছি যে আনাদার 10 বছর, 20 বছর, 30 বছর ধরে কিন্তু এরা কোনো কমপ্লিকেশনস হয় না। এটা হচ্ছে এই স্ট্যাটিন। আর একটা ওষুধ, কিছু কিছু ওষুধ আরো এসছে যেটাকে ব্যথা কমানোর জন্য ওষুধ এসছে, যেটা হার্টের জন্য, যে হাঁটাচলা করলে যে ব্যথা হয়, তাদেরকে আমরা যদি ওই মেডিসিনস গুলো ইউজ করি, তাদের কিন্তু ব্যথাটা অতটা হয় না। তার মধ্যে অনেকগুলো ওষুধ আছে। এর থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে দেখতে হবে যে যতগুলো পেশেন্ট হার্টের পেশেন্ট আছে, তাদের কিন্তু অনেকগুলো অন্য প্রবলেমস গুলো থাকে, যেমন সুগারের প্রবলেম আছে, ব্লাড প্রেসারের প্রবলেম আছে, তাদের কিন্তু মেডিসিন চলছে কিনা এটা আমাদেরকে খুব দেখতে হবে। কেন আমরা যদি ব্লাড সুগারটাকে ভালোভাবে কন্ট্রোল করি, ব্লাড প্রেসারটাকে ভালোভাবে যদি কন্ট্রোল করি, তাহলে কিন্তু তাদের কিন্তু হার্টের ব্লকেজের সম্ভাবনাটা অনেক কমে যায় আর কি। হ্যাঁ, মানে বিভিন্ন অন্যান্য রোগের যে উপসর্গ সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে যথারীতি আমরা হার্টের উপরে অনেকটাই চাপ আমরা কমিয়ে ফেলতে সক্ষম হবো সেই জায়গায়। আমি একটু ডক্টর সিদ্ধার্থের কাছে আরেকবার যাব এবং জানতে চাইবো যে এনজিওপ্লাস্টির পরে বা এনজিওগ্রামের পরে যে একটা রিহ্যাবিলিটেশন হয় আর কি, সেইটার মধ্যে কি কি ইনক্লুড থাকে, পেশেন্ট কি কি বিষয়ে যত্নবান হবেন, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন আজকে। ঠিক, অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন বা বাইপাসই বলুন, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করা হয়, এবং তারপরে প্রথম দিকে আমরা হয়তো 7-10 দিন রোগীকে একটু বেশি বিশ্রামে মানে থাকতে বলি, বিশেষ করে বাইপাসের পরে একটু রিহ্যাবিলিটেট হতে বা একদম সক্ষমতায় ফিরতে একটু বেশি সময় লাগে, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে খুবই কম সময়, আমরা একদিনের মধ্যেই ডিসচার্জ করে দিই এবং তারপর থেকেই পেশেন্ট হাঁটা চলা, বাথরুম যাওয়া সবই করতে বলি, এবং মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আমরা রোগীকে কর্মক্ষেত্রে যোগ দেওয়ারও অনুমতি দিয়ে দিই। এবং সাধারণত যারা অতটা ভারী কাজ করেন না, অফিসে বসে কাজ বা সেরকম হেক্টিক যাদের জার্নি নয়, তাদের ক্ষেত্রে আমরা অফিসে যাওয়ার অনুমতিও দিই, বা এরোপ্লেন বা ফ্লাইটে চড়া সবকিছুই তারা স্বাভাবিকভাবে করতে পারে। কিন্তু যেগুলো আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে যেগুলো আমরা এতদিন আলোচনা করেছি, যে জীবনশৈলীর সম্পূর্ণ পরিবর্তন দরকার, অর্থাৎ খাওয়া দাওয়ায় চেঞ্জ, যে ব্যক্তিটি হয়তো স্মোকিং করতো তাকে সম্পূর্ণ স্মোকিং বন্ধ রাখতে হবে, এবং স্ট্রেস নেওয়া, যেটা সাইকোসোশ্যাল স্ট্রেসের কথা হচ্ছিল, সিডেন্টারি লাইফস্টাইলের কথা হচ্ছিল, সেই সব পরিবর্তন কিন্তু আমাদের জীবনে বা লাইফস্টাইলের মধ্যে আনতে হবে। এবং এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে কিন্তু অনেক ওষুধ থাকে, যে ওষুধগুলো এখন ডক্টর রয় বলছিলেন, যে রক্ত পাতলা রাখার ওষুধ, কোলেস্টেরল কমানোর ওষুধ, হার্ট রেট কমানোর ওষুধ, সুগার প্রেশার কমানোর ওষুধ, এছাড়া ব্যথা কমানোর ওষুধ, এর সাথে আরো অ্যাসিডিটির ওষুধ, কারোর হয়তো একটু ঘুমের ওষুধ, অনেক রকম দেখবে যে ওষুধ থাকে। এবং পেশেন্টরা সাধারণত ওষুধের সংখ্যা বেড়ে গেলে অতটা খুশি হন না, এবং একটা টেন্ডেন্সি দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওষুধ একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, বা এক আধ দিন করে হয়তো ওষুধে গ্যাপ পড়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে যে এই গুরুত্বপূর্ণ ওষুধগুলো, বিশেষ করে রক্ত পাতলা রাখার ওষুধ, কিন্তু এক বেলাও বন্ধ দেওয়া যাবে না। আমি আমার রোগীদের বলি যে সকালের ওষুধ ভুলে গিয়ে বিকেলে খেলেও হবে না, কারণ মনে রাখতে হবে শরীরের মধ্যে কিন্তু মেটাল বসানো আছে, এবং সেটার সঙ্গে কিন্তু রক্তের একটা রিয়াকশন হবার সম্ভাবনা আছে, এবং বিশেষ করে প্রথম 3 মাস থেকে 6 মাসের মধ্যে ওই মেটাল গুলো বেয়ার থাকে, অর্থাৎ শরীরের কোষগুলো তার উপরে যে গ্রো করে কভার করে দেবে স্টেনটা, সেটা হতে কিন্তু বেশ কিছু মাস, কখনো বছরও সময় লেগে যেতে পারে। তো সেই জন্য ওই সময়টায় ওষুধে যেন কোনো অনিয়ম না হয়, নিয়মিত ডাক্তার দেখানো, এবং এই যে ওষুধগুলো চলে এদের শরীর, কিডনির ওপর, লিভারের ওপর কিছু কিছু এফেক্টও পড়তে পারে। সেই কারণে একটা ফিক্সড ইন্টারভালে 3 মাস ছাড়া ছাড়া কিংবা 6 মাস ছাড়া ছাড়া আমরা কিন্তু লিভার ফাংশন, কিডনি ফাংশন, সঙ্গে সুগার এবং অন্যান্য টেস্ট করতে বলি। তো সেগুলি নিয়মিত করা, বা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সারসাইজের ক্ষেত্রে আমরা অবশ্যই, রোগীর যদি সেরকম কোনো প্রবলেম না হয়, আমরা এক্সারসাইজ এনকারেজ করি। আমরা চাই
চাই রুগী হালকা এক্সারসাইজ করুক, এবং এক্সারসাইজে আমরা বলি যে 30 to 45 মিনিটস ওয়াক 5 days a week, মানে সপ্তাহে অন্তত 5 দিন যদি কেউ 30 থেকে 45 মিনিট জোরে হাঁটেন, সেটা কিন্তু যথেষ্ট ভালো ব্যায়াম হার্টের পক্ষে। অতএব আমাদের যে ট্রেডমিল করতে হবে বা সুইমিং করতে হবে বা জিমে জয়েন করতে হবে এটা নয়, রাদার জিম বা ওই ধরনের ভারী এক্সারসাইজ বা ভারী যোগা আমরা বারণ করি। তো আমরা হালকা এরোবিক এক্সারসাইজেস শব্দটা ইউজ করা হয়। যারা ফিজিক্যাল ট্রেনার্স বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট আছে তারা এই ব্যাপারগুলি ভালো জানেন যে এরোবিক এক্সারসাইজেস কোনগুলো এবং হার্টের পক্ষে কোনগুলো কার্ডিও সেফ এক্সারসাইজ, সেগুলির আমরা পরামর্শ নিয়ে করতে পারি। আদারওয়াইজ যেমন আমি বললাম যে একটু হাঁটলেই আমাদের যথেষ্ট সেটা হার্টের পক্ষে ভালো হবে। তো এই নিয়মগুলো যদি মেনটেন করি আমার মনে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সব ক্ষেত্রেই রুগী দীর্ঘ বহু বছরই ভালো থাকেন এবং আগামী দিনে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও একটু ডক্টর রয়ের কাছে আসবো, এবং আজকের আমাদের এই আলোচনাটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা শুরুটা করেছিলাম মূলত যে বিশ্বের বিভিন্ন প্রান্তে, মিডল এশিয়া, ইস্ট ইউরোপ এবং নর্থ আফ্রিকার বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু মানে উল্লেখযোগ্যভাবে হার্টের অসুখে ভুগছেন। কি কি ধরনের হার্টের অসুখ হয়, আমাদেরকে কি প্রিকশনস নেওয়া উচিত, আমাদের লাইফস্টাইলে কি কি চেঞ্জেস আনা উচিত, ডায়েটের দিকটা আপনারা যথেষ্ট হাইলাইট করেছেন, এবং পোস্ট অপারেটিভ কেয়ার সম্পর্কেও যেমন বলেছেন ঠিক তেমনই আমরা আপনাদের তরফ থেকে খুব সুন্দর ইনফরমেটিভ একটা সেশন পেলাম, যেখানে ওষুধ নিয়েও খুব বিস্তারিত এবং খুব সুন্দর একটা আলোচনা আমরা পেয়েছি। এর পাশাপাশি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলাম, যেখানে খাওয়া দাওয়ার যেমন একটা ভূমিকা রয়েছে, শরীর চর্চারও একটা ভূমিকা রয়েছে। এবং স্যার যেটা বলছিলেন আর কি ডক্টর মানি, যে প্রত্যেক দিন মানে সপ্তাহে 5 দিন একজন মানুষ যদি 30 মিনিটও ন্যূনতম হাঁটেন তার জন্য যথেষ্ট সেটা হেল্পফুল, এবং সেটা পোস্ট অপারেটিভ মানে সময়ে মানুষ করতেই পারেন একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়ার পর। কিন্তু আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে যারা এখনো হৃদরোগে আক্রান্ত নন, এরকম মানুষ যারা হয়তো মিড 30s এ রয়েছে, মিড 40s এ রয়েছে, আর্লি 40s এ রয়েছে, এরকম একটা বয়স, খুব অ্যালার্মিং একটা বয়স বলে এটা অনেকে কনসিডার করছেন এই মুহূর্তে। আমরা বহু সেলিব্রিটিদের দেখেছি গত কয়েক বছরে, তারা মানে জিম অবস্থাতে, মানে জিমরত অবস্থায় তারা জিম করছেন, এরকম অবস্থায় তারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। খুব মানে খারাপ একটা দুর্ঘটনা, তারপরে তাদের হসপিটাল নিয়ে যাওয়ারও আমরা সময় পাইনি। এবং শরীর চর্চার ক্ষেত্রে এই ক্ষেত্রে মানুষ কিন্তু আবার মাঝে মাঝে ভয়ও পেয়ে যায়। তো যাদের হৃদরোগে এখনো আক্রান্ত যারা হননি, তারা কি কি শরীর চর্চা মূলত করতে পারেন সাবধানে থেকে যতটা করা যায়, এবং যাদের হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যাদের হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, ওপেন হার্ট হয়েছে বা কোনো অন্যান্য অপারেশন হয়েছে, তারা আন্ডার মেডিসিন রয়েছেন, এরকম মানুষজন কি কি শরীর চর্চার দিকে ফোকাস করতে পারেন যদি আমরা একটু আলোচনা করি আজকে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদেরকে দেখতে হবে যে আমরা কিছুদিনের মধ্যে এটা আমরা সবাই আমরা দেখেছি যে কিছু কিছু আমরা খুব ইয়াং বয়সের লোকজনকে আমরা হেরে ফেলেছি আর কি। যাই হোক, তো সেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের যেগুলো রিস্ক ফ্যাক্টরস যেগুলো আমরা বললাম আর কি, যেমন যাদের ব্লাড সুগার যদি থাকে, যাদের হাই ব্লাড প্রেসার থাকে বা ব্লাড সুগার থাকে, যারা স্মোকিং করে, যাদের ওবেসিটি আছে, যাদের এইগুলো জিনিসটাকে যদি কারো আছে তাদেরকে কিন্তু আমাদেরকে যে যাদের ব্লাড প্রেসার আছে তাদেরকে ব্লাড প্রেসারের মেডিসিন নিতে হবে, যাদের ব্লাড সুগার আছে তাদেরকে ব্লাড সুগার কন্ট্রোল রাখতে হবে, যাদের ব্লাড কোলেস্টেরলের প্রবলেম থাকে তাদের কোলেস্টেরলের মেডিসিন নিতে হবে, যারা স্মোকিং করছে তাদেরকে স্মোকিং ছাড়তে হবে, যাদের ওবেসিটি আছে তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করে ওবেসিটি কমাতে হবে। এইগুলো যে রিস্ক ফ্যাক্টরস গুলো আছে তাদেরকে আমাকে ডিল করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে অনেকগুলো আমরা আছে যাদেরকে কিছু কোনো সমস্যাই থাকে না, যাদের কোনো ব্লাড সুগারের সমস্যা নেই, যাদের কোনো ব্লাড প্রেসারের সমস্যা নেই, যাদের কোলেস্টেরল লেভেল ঠিক আছে, তাদের জন্য আমরা কিভাবে জানবো যে হ্যাঁ আমাদের হার্টের সমস্যা হবে কিনা বা হার্টের সম্ভাবনা থেকে যে কমপ্লিকেশনস গুলো না হয়, তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আমাদের সবাইকে কিন্তু একটা বয়সের পরে 30-র পরে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট দরকার আর কি। স্ক্রিনিং টেস্টের মধ্যে আমরা রুটিন সব ব্লাড টেস্ট গুলো করাই, যার মধ্যে সুগার টেস্টটাও হয়, কোলেস্টেরল টেস্টটাও হয়, থাইরয়েড টেস্টটাও হয়, কিডনি ফাংশন টেস্টটাও হয়। এই যে রুটিন স্ক্রিনিং ব্লাড টেস্ট করে আমরা যদি কোনো সমস্যা থাকে তাকে আমরা ডিটেক্ট করতে পারি। তাদের আমরা রুটিনলি ইসিজি করাই আর কি। তো অলরেডি যদি কোনো সমস্যা থাকে, অনেকগুলো সমস্যা আমরা ইসিজি তে পিক আপ করতে পারি। তাদেরকে আমরা সবাইকে ইকোকার্ডিওগ্রাফি একটা করতে বলি, সেটাও স্ক্রিন টেস্টের মধ্যে ইনক্লুড করা আছে। তো অনেকগুলো সমস্যা আছে যারা আমরা ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ডিটেক্ট করতে পারি। কেন কিছু কিছু হার্টের সমস্যা আছে এমন যেটা লোকজনকে এমনি হয়তো জানে না, তাদের কিন্তু ট্রেডমিল যদি করে বা
খুব এক্সেসিভ এক্সারসাইজ করে তাদেরকে কিন্তু একটা অ্যারিথমিয়া হয়, এমন একটা হৃদয় গতি হয় যেটাকে হঠাৎ করে হৃদয়কে বন্ধ করে দিতে পারে আর কি। ম্যাক্সিমাম অনেকগুলো যেটা আমাদের জিমে যেগুলো ডেথ হয় বা যাদের ফুটবলার্স গুলো বা ক্রিকেটারদের যেগুলো হয়, তাদের সাডেন কার্ডিয়াক ডেথ গুলো হয়, তাদেরকে কিন্তু আমরা যদি অলরেডি এই স্ক্রিনিং টেস্ট আগে যদি আমরা করি, ইকোকার্ডিওগ্রাফি গুলো করে ওই প্রবলেমস গুলো আমরা যদি আগে ডিটেক্ট করতে পারি, তাদের কিন্তু আমরা একটা বলতে পারি যে আপনি খুব এক্সেসিভ এক্সারসাইজ বা এই ধরনের অ্যাক্টিভিটি করবেন না আর কি। তার ওইটা আমরা অ্যাডভাইস করে ওদের কিন্তু ওই যে সাডেন কার্ডিয়াক ডেথটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। যাদের ইসিজি নর্মাল থাকে, যাদের ইকো নর্মাল থাকে, তাদের কিন্তু আমরা ট্রেডমিল টেস্ট করাই আর কি, আমাদের সেটাও আমরা স্ক্রিনিং টেস্টের মধ্যে করাই আর কি। এই ট্রেডমিল টেস্টের অনেকগুলো ইম্পর্টেন্স আছে কিন্তু। এই যে আমাদের হার্টের মধ্যে যদি কারো 60%, 70%, 50% ব্লকেজ থাকে, তো অনেক সময় আমরা কিন্তু এই ইসিজি ইকোতে আমরা ধরতে পারবো না, কিন্তু আমরা যদি তাদের ট্রেডমিল টেস্ট করাই আর কি, তাদের কিন্তু আমরা এই যে বর্ডার লাইন ব্লকেজ যেগুলো আছে, যাদের 60-70% ব্লকেজ আছে, তাদের কিন্তু আমরা ট্রেডমিল টেস্ট করে আমরা পিক আপ করতে পারবো। যাদের অনেক সিভিয়ার ব্লকেজ আছে, যাদের 80%, 90% কোরোনারি আর্টারিতে ব্লকেজ আছে হার্টের মধ্যে, তাদের তো এমনি হাঁটাচলা করলে হয়তো শ্বাসকষ্ট হবে বা কিছু সমস্যা হবে, তাদের হয়তো এমনি অ্যাটেনশন নেবে আর কি। কিন্তু যাদের বর্ডার লাইন ব্লকেজ গুলো আছে, তাদের কিন্তু আমরা ট্রেডমিল টেস্ট করে অনেক সময় আমরা পিক আপ করতে পারি। আর যাদের টিএমটি পজিটিভ আছে, তাদের অনেকগুলো আমরা তারপরে ফার্দার টেস্ট গুলো অ্যাডভাইস করে ওদের ব্লকেজ আমরা ডিটেক্ট করতে পারি। তো আমাদেরকে এই যে স্ক্রিনিং টেস্ট গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এই স্ক্রিনিং টেস্ট করে আমরা অনেকটা কিন্তু এই হার্ট ডিজিজকে খুব আর্লি আমরা পিক আপ করতে পারি। যেটা আরেকটা যেটা ছিল যে আমাদের যে যাদের এনজিওপ্লাস্টি হয়েছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যাদের এনজিওপ্লাস্টি হয়েছে, যাদের বাইপাস, তাদের ক্ষেত্রে কি নিয়ম? হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি নিয়ম, সেটা হচ্ছে যে তাদের কিন্তু যে কিছু মেডিসিন আছে যেটা খুব আর্লি স্টেজে বন্ধ করা যাবে না। যেমন একটা রক্ত তরল করার ওষুধ আছে, সেটা মিনিমাম 1 ইয়ার আমরা বলি আর কি। যাদের স্টেন্ট লাগা আছে, যাদের একটা স্টেনজিওপ্লাস্টি হয়েছে, তাদের কিন্তু 2টা টাইপের রক্ত তরল করার ওষুধ খেতে হবে মিনিমাম 1 ইয়ার। 1 ইয়ার পরে আমরা 1 বছরের পরে আমরা ওটাকে একটা 2টার জায়গায় আমরা একটা করে দিই। আর একটা যে স্ট্যাটিনের কথা যেটা কিছু আগে বললাম, যে স্ট্যাটিন মানে যেটাকে কোলেস্টেরল যেটাকে কমায় আর কি, ওই ওষুধগুলো সবাইকে খেতে হয়। যাদের এনজিওপ্লাস্টি হয়েছে বা যাদের বাইপাস আছে, যাদের ব্লকেজ আছে, সবাইকে কিন্তু এই স্ট্যাটিন ওষুধগুলো খেতে হয়। আর তাদেরকে রেগুলার হিসাবে ওই কোলেস্টেরল লেভেল চেক করতে হবে। আর কোলেস্টেরলের পরিমাণ কিন্তু ওদের 70-র নিচে থাকতে হবে। এলডিএল কোলেস্টেরলটা লেস দেন 70 রাখতে হবে ওদেরকে। আর ওই 70 রাখার জন্য যতটা ওদের ডোজ, ওই স্ট্যাটিনের ডোজটা নিতে হবে। তার সঙ্গে যেটা ওষুধ হচ্ছে, সেইটা যদি ওরা ব্লাড সুগারের কোনো ওষুধ খায় বা ব্লাড প্রেসারের কোনো ওষুধ খায়, থাইরয়েডের ওষুধ খায়, কিডনির ওষুধ খায়, ওইগুলো ওষুধ কিন্তু কন্টিনিউ রাখতে হবে, ওগুলো ওষুধ বন্ধ করা যাবে না। আমাদের আজকের এই সেশনে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে দুজন ডক্টর আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে, কারণ তাদের উপস্থিতিতে অনেক বেশি সুন্দর এবং ইনফরমেটিভ হয়ে উঠেছে আমাদের আজকের এই সেশনটা। তাই তারা তাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের এন্টায়ার টিমের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই আলোচনা থেকে কিন্তু মূলত বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস এন্ড মিথস উঠে এসেছে। যেমন অবশ্যই আমাদের জীবনশৈলীর পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন কতটা জরুরি আমাদের সুস্থ হৃদয় পাওয়ার জন্য। সেক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে অ্যাটলিস্ট 20 মিনিট হাঁটা, যেমন ডক্টর বলছিলেন, আমাদের সপ্তাহে 5 দিন করতেই হবে। এমনকি যাদের অলরেডি পোস্ট অপারেটিভ কেয়ারে রয়েছেন, তাদের যেমন তাদের মেডিসিন গুলোকে একেবারেই স্কিপ করা যাবে না, ঠিক তারাও কিন্তু জীবনশৈলীর পরিবর্তন আনার জন্য, জীবনকে আরো সুন্দর করে তোলার জন্য মিনিমাম কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে তারা থাকতেই পারেন, আরো বেশি সুন্দর জীবন যাতে তারা পেতে পারে। এছাড়াও ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, স্মোকিং ড্রিঙ্কিং অ্যাভয়েড করতে হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি প্রত্যেকেই কিন্তু নিজের ছোট ছোট সিমটমস যেগুলো রয়েছে, সেগুলো হতে পারে আপনি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছেন, হতে পারে আপনার শ্বাসকষ্ট রয়েছে, এছাড়াও যদি কিডনি সংক্রান্ত অসুখের জন্য আপনি দীর্ঘদিন মেডিসিন নিয়ে থাকেন, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, বা আপনার যদি হাই বিপির সমস্যা থেকে থাকে, তার জন্য হয়তো আপনি দীর্ঘদিন মেডিসিন নিচ্ছেন, তাহলেও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু প্রতি 3 মাস অন্তর নিয়ম করে কিছু টেস্ট করতে হবে, এবং সেই টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরকে কনসাল্ট করতে হবে, যাতে দীর্ঘদিন সুস্থ হৃদয়ের সঙ্গে আমরা ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। যারা যারা আমাদের এই সেশনে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, আমরা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।